জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব দেবে ঐক্যমত্য কমিশন, আইনি স্বীকৃতি দেবে নির্বাচিত সংসদ, বললেন সালাউদ্দিন। পিআর পদ্ধতির সিদ্ধান্ত হবে আগামী সংসদে। ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জানালেন আমির খসরু, নির্বাচন প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি। নতুন কারো ফ্যাসিস্ট হওয়া ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ট্রাইব্যুনালের নাহিদ ইসলাম। গুম খুনে জড়িতদের বিচার দাবি। জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনা যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। এবারে সফর সঙ্গী ৩ দলের ৪ রাজনীতিবিদ। এবং রাকসু নির্বাচনে জমজমাট প্রচার প্রচারণা, ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় বাড়ল। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে তৃতীয় দিনের আলোচনাতেও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে আলোচনার মধ্য দিয়ে সরকারকে একাধিক বিকল্প প্রস্তাবনা সুপারিশ করবে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় পরবর্তী সংসদ জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতা ও সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাবনা উত্থাপন করা হলেও তা নিয়ে সর্বসম্মত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। পথ এবং পদ্ধতি সভা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একাধিক সুপারিশ সরকারের হাতে তুলে দিতে চায় কমিশন। এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন, আমরা আনুষ্ঠানিক যোগাযোগ রাখব এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতানৈক্য দেশকে সংকটের দিকে নিয়ে যাবে বলে শঙ্কার কথা জানান রাজনৈতিক নেতারা। যেই সরকার একটা কনস্টিটিউশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই জায়গাতে একটি কনস্টিটিউশনাল অর্ডার করে আমাদের কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করতে পারে না। এমন কোনো কিছু যেটা আসলে বর্তমান সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে, অথবা সংবিধানের স্থগিত করা, অথবা সংবিধানের উপরে কোনো একটা সুপ্রা কিছু চাপিয়ে দেওয়া, যেটা আসলে একদিকে সাংবিধানিক সংকটের জায়গা তৈরি করতে পারে, অন্যদিকে এটা ঐকমত্যকে ভেঙে দিতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় মতামত তুলে ধরেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। গণপরিষদের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। এই সহজ সমাধানের মধ্য দিয়ে না গেলে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটারই অনেকগুলো ফ্লজ আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সমাধান। বেসিক প্রিন্সিপালের সাথে আমরা একমত হয়েছি। বেসিক প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান অর্ডার, সেকেন্ড গণভোট। গণভোটে যদি এটা যায়, জনগণ দেশের সাথে দেশের ভবিষ্যতের জন্য, নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য জুলাই সনদের পক্ষে রায় দিয়ে বলে এটা আমরা আশাবাদী। যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। যদি এটা আমরা ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফেসিবাদ হবে। তাহলে সেটার পরিণতি কি হবে? এই জাতীয় অনেকবার সেই পরিণতি ভোগ করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মুনির সাতৌরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন হবে।
কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে সংস্কার উদ্যোগ, ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন তারা। এ সময় আগামী নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেন ইউরোপীয় আইন প্রণেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রায় অগ্রসর হচ্ছে, এতে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ইইউ চায় দ্রুত সময় বাংলাদেশে নির্বাচন হোক। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ নির্বাচনে নয়, জনগণ চাইলে আগামী পার্লামেন্টে সিদ্ধান্ত হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। 1 ঘণ্টা বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রেক্ষাপট ফিরবে, এমনটাই চান ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এবং এটা আমরা বাংলাদেশ এই যে নির্বাচনের দিকে, দেশ গণতন্ত্রের দিকে, ট্রানজিশনের দিকে যে যাচ্ছে, এটা ওরা সন্তুষ্ট। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। তিনি আরো বলেন, রাজনৈতিক দল নয়, পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নেবে জনগণ। যারা এই পদ্ধতি চান তাদের সংসদে এসে বিষয়টি উত্থাপন করতে হবে। পিআর এর বিষয়টা সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো আমরা কোনোদিন রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিতে বলে নাই, সুতরাং এটা আলোচনার বিষয় না। কোনো রাজনৈতিক দলের যদি সেটা ইচ্ছা থাকে, তারা আগামী নির্বাচনে জনগণের কাছে এটা নিয়ে যেতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার পাশাপাশি দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আমরা তাদেরকে গণতন্ত্র সুসংহতকরণের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে জামায়াতের অনীহা রয়েছে, তাই পিআর দাবিতে আন্দোলনের ডাক দিয়ে তারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের মতে জামায়াতের কর্মসূচি সুদূর প্রসারী চক্রান্তের একটি ম্যানিফেস্ট। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার সকালে বনানীর একটি হোটেলে আগামী নির্বাচন, জামায়াতের আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা চলছে এবং যেখানে জামায়াতের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, দলটির আন্দোলনে দেশকে অস্থিতিশীল করা আর পতিত স্বৈরাচারের ইন্ধনের লক্ষণ দেখছে জনগণ। স্থিতিশীল করতে চায় কিনা আমি জানি না, তো দেশের জনগণ তো অনেকে তো তাই মনে করতে শুরু করেছে ইতিমধ্যে, যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। তার দাবি, জামায়াতের আন্দোলনে বিএনপি কোনো চাপ অনুভব করছে না, নির্বাচন সামনে রেখে দলীয় কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। যারা কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই, তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না। তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? তাহলে আপনার ঐক্যমত কমিশনের করার দরকার কি? এই আলোচনার দীর্ঘ আলোচনার করারই বা দরকার কি ছিল? যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তাহলে এই ঐক্যমত কমিশনের বা দরকার কি? এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, যেখানে গণতন্ত্র পূর্ণতা পায়নি সেখানে পিআর পদ্ধতি ধ্বংসাত্মক। পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়। পিআর পদ্ধতিকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণের সঙ্গে মুনাফিকি বলেও মন্তব্য করেন রিজভী। এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
যারা পিআর নির্বাচন বোঝে না তারা রাজনীতি থেকে ছিটকে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। বুধবার বিকেলে রাজধানীর আজিমপুরে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জুলাই বিচারের দাবিতে এক সমাবেশে এ কথা বলেন তিনি। 1971 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সামাজিক ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠায় ব্যর্থ দাবি করে ফজলুল করিম বলেন, মানুষ পরিবর্তন চায় আর ধোঁকা খেতে চায় না, তাই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেন তিনি। গরিবের পেটের মধ্যে লাথি মেরে গরিবের গলা চিপে ধরে আজকে রাজনীতিকে ব্যবসা মনে করতেছে। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওরা রাষ্ট্রের দায়-দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। যারা মনে করেন পিআর বুঝেন না, খায় না, মাথায় দেয়, তাদেরকে অবশ্যই পিআর সম্পর্কে বুঝতে হবে। যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবে, যদি না বুঝেন সিটকে বলবেন। গুম, খুনসহ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগ সহ যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম দিনের সাক্ষ্য শেষে তিনি বলেন, এই বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এদিন জেরায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান অভিযোগ করেন, ভারতের ইচ্ছা অনুযায়ী দেশ চালাতেন শেখ হাসিনা। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। 2024 সালের দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের কবর রচনা হয় কয়েকজন অকুতোভয় শিক্ষার্থীর নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। সেই আন্দোলনে শহীদ হয় 1400, আহত হয় প্রায় 20,000। বুধবার এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে বিকেল 3টায় ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়ান আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্যে তিনি তুলে ধরেন কোটা সংস্কার আন্দোলনের পটভূমি, বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের দমন পীড়ন ও নির্যাতনের চিত্র। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা, হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে। 16 জুলাই আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়, এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা আন্দোলনের সময়, সেই ঘটনাগুলোই আমরা বলেছি। সরকারের বিরুদ্ধে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে তৎকালীন সরকার রাজাকার বলে আখ্যা দিত বলে সাক্ষ্যতে বলেন নাহিদ ইসলাম। এ সময় গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে যে বাহিনীর সদস্যরাই জড়িত থাকুক না কেন, কেউ যাতে পার না পায় সে দাবি জানান এনসিপির এই আহ্বায়ক। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচারে একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য। এদিকে এ মামলায় দুপুরে সাংবাদিক মাহমুদুর রহমানের জেরা শেষ করেন স্টেট ডিফেন্স। জেরাকালে দৈনিক আমার দেশের সম্পাদক জানান, ভারত সরকারের ইচ্ছে অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করত শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে, সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালত। এ সময় অভ্যুত্থানে আহত নিহত ছাত্র জনতার পরিণতির জন্য দায়ীদের বিচার নিশ্চিতের দাবি করেন তিনি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আগামী 23 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। 26 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন, পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। এবার তার সফর সঙ্গী হচ্ছেন 3 দলের 4 রাজনৈতিক নেতা। বুধবার এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মুক্তা মাহমুদের প্রতিবেদন।
আগামী 23 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যোগ দেয়া নিয়ে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ বিতর্কে অংশ নেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়াও বেশ কিছু রাষ্ট্রপ্রধানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF-এর ব্যবস্থা পরিচালক সহ ইটালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। জানান, প্রধান উপদেষ্টার এবার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামাত এবং এনসিপির 4 জন রাজনীতিবিদও। তবে রাজনৈতিক দলের বাইরে প্রতিনিধি দলে কতজন থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব নিরসনে 6 সদস্যের কমিটি করেছে সরকার। এই কমিটির প্রতিবেদনে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনের আগে কোনো ধরনের জনদুর্ভোগ চায় না সরকার, তাই দুপক্ষই কর্মসূচি স্থগিত রাখবে। আরো জানাচ্ছেন ঝর্ণা রায়। গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীরা 3 দফা এবং ডিপ্লোমা ডিগ্রিধারীরা 7 দফা দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে। তাদের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের নেতৃত্বে বুধবার বিকালে সচিবালয়ে বৈঠকে বসে কমিটি। আমরা ওনাদেরকে সেই রোলে বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনরত 2 পক্ষের দাবি বিপরীতমুখী। তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আপনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আজকে থেকে আর কোনো আন্দোলন হবে না। ওনাদের কমিটি রিপোর্ট দেবে, ওই কমিটির রিপোর্ট দিলে আমরা কমিটির রিপোর্ট পর্যালোচনা করে আমরা আমাদের সুপারিশ প্রণয়ন করে সরকারকে দেব। আর কোনো আন্দোলন হবে না জানিয়ে তিনি বলেন, কমিটির প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। ডিগ্রি প্রকৌশলী কিংবা ডিপ্লোমা প্রকৌশলী তাদের কর্মসংস্থানের অভাব, এটা একটা জাতির জন্য একটা বিরাট ক্ষতি। তো এই জন্য এইটা বাড়াতে হবে। এটা বাড়ানোর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে যেটা ইমিডিয়েটলি করা যাবে সেটা হচ্ছে যে যেগুলো শূন্য পদ আছে সেই সব শূন্য পদগুলো অবিলম্বে করার জন্য আমরা জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব আছেন, ওনাকে আমরা নির্দেশ দিয়েছি। দ্রুতই সুষ্ঠু সমাধান আসবে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, নির্বাচনের আগে আর জনদুর্ভোগ হতে দেয়া যাবে না। আপনারা জানেন আন্দোলন হয়েছিল, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এনবিআর এর আন্দোলন হয়েছিল আপনারা জানেন, সেটাও আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। তো ওই জন্য আমরা সবাইকে বলছি যে এখন নির্বাচন সামনে আছে, আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং মামলা জট কমাতে লিগ্যাল এইড বিষয়ক পাইলট প্রকল্প চালু করেছে আইন মন্ত্রণালয়। বুধবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
শুরুতে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, নোয়াখালী সহ 12টি জেলায় শুরু হচ্ছে এই কার্যক্রম। 18 সেপ্টেম্বর থেকে এসব জেলায় এই কার্যক্রম শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এই পাইলট প্রকল্প উদ্বোধন করে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, যুগান্তকারী এ উদ্যোগ বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়তা হবে, যা মামলা জট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে বিচার প্রার্থীগণ স্বল্প সময়ে নামমাত্র খরচে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাবেন আইনগত সহায়তা। অপ্রক্রিয়ার কথা শুনেছেন, ফ্যামিলি ম্যাটার্সের কথা শুনেছেন, তারপর বন্টনের কথা শুনেছেন। আমরা 11 রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি। এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচন্ড মামলা হয়, সেটা চেকের মামলা, আপনারা জানেন, সেটাও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। সেকেন্ড পরিবর্তন। থার্ড হচ্ছে, আগে লিগাল এড করতে হচ্ছে একজন সিনিয়র সহকারী জাজ। এখন সিনিয়র সহকারী জাজ থাকবেন, ওনার চেয়ে একজন সিনিয়র থাকবেন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন, এবং একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ থাকবেন। এটা যদি আমরা করতে পারি ঠিক মতো, মামলার জট বাংলাদেশে কমে যাবে, মানুষের হয়রানি কমবে, মানুষের বিশেষ করে দরিদ্র অসহায় মানুষের জন্য এটা একটা অপূর্ব অভাবনীয় একটা সুযোগ সৃষ্টি করেছে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার লকার 2টি জব্দ করা হয়। এনবিআর বলছে যে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখার 751 ও 753 নাম্বার লকার 2টি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে লকার 2টি জব্দ করা হয়েছে। এর আগে 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করে সিআইসি। তখন সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি জব্দ করা হয়। এ নিয়ে অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। আমরা জব্দ করি হচ্ছে ট্যাক্স আদায় করার জন্য, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ভেরিফাই করার জন্য যে ওনার যে পরিমাণ প্রপার্টি ওখানে আছে সেটা উনি ডিসক্লোজ করেছিলেন। আমরা যখন কোনো করফাঁকির কেস ইনভেস্টিগেট করি তখন আমরা 360 অ্যাঙ্গেল থেকে সবই দেখি, সবাইকে চিঠি দেয়। আমরা যখন ব্যাঙ্কগুলোকে বলি যে তাদের অ্যাকাউন্টসের হিসাব দেন, তখন স্বাভাবিকভাবে তাদের লকারের কথা চলে আসে। নর্মালি এগুলো জব্দ করা হয় হচ্ছে ট্যাক্স আদায়ের একটা কৌশল হিসেবে। আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আর হিন্দু নেতারা আশঙ্কা করছেন পূজা ঘিরে অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়াতে পারে একটি গোষ্ঠী। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আশ্বিনের শারদ প্রাতে মেঘমালা ভেদ করে বেজে উঠেছে দেবী দুর্গার আগমনী বার্তা। মহালয়া পালনের মধ্য দিয়ে আগামী 21 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। এরই মধ্যে প্রতিমা তৈরি সহ যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। বুধবার বিকেলে রমনা কালী মন্দিরের প্রস্তুতি দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। পূজাকে কেন্দ্র করে অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে এমন আশঙ্কার কথা জানান হিন্দু নেতারা। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। দীর্ঘদিন যাবৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে। দীর্ঘ 15 বছর পর আবার নতুনভাবে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়। এবার পূজার নিরাপত্তায় বিশেষ অ্যাপস চালু করেছে সরকার। এতে সহজেই তুলে ধরা যাবে বিশৃঙ্খলা বা গুজবের তথ্য। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।
রাজধানী বনানীতে আলাদা দুটি সীসা বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সন্ধ্যার বনানী 12 ও 17 নম্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিশেষ অভিযান চালায়। অভিযানে 15 কেজি সীসা, 13টি হুক্কা, 10 কেজি কয়লা এবং সীসা গ্রহণের উপকরণ জব্দ করা হয়। সীসা সেবনের মাধ্যমে তরুণদের মধ্যে নেশা ছড়িয়ে পড়ছে এমন অভিযোগের ভিত্তিতে আল গ্রিসিনো ও হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ডিএনসি। অভিযানকালে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা প্রায় 10 কেজি 10.5 কেজির মতো সীসা, যেটা আপনারা দেখছেন, এবং সীসার অন্যান্য উপকরণ, সীসার যে হুক্কা, তারপরে সীসার যে এই যে মুখগুলা, ওই যে বস্তা, 2 বস্তা ওটা দেখতে পাচ্ছেন। তারপরে এই কয়লা পেয়েছি 10 প্যাকেট, যেটা সীসা ইউজ করতে লাগে। সীসা সাবানের একরকম পাইপ পেয়েছি আমরা প্রায় 2 বস্তার মতো। সীসা এই ব্যবসা এখানে পরিচালনার জন্য যারা আছে, এরকম 2 জনকে আমরা অ্যারেস্ট করি। আজকে আমাদের 2টা সফল অভিযান হলো এবং এটা আমাদের নিয়মিত অভিযান চলবে, আমাদের এটা অব্যাহত থাকবে।